আকাশ জুড়ে রগরগে তারার মেলা। প্রকৃতি ছেয়ে আছে অদ্ভুত শীতলতায়। সমুদ্রে উর্মিল ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবন্ধ করে তুলছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে। চোখে মুখে উজ্জ্বলতা। অদ্ভুত এক ভালো লাগায় মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুইজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবিরের অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি যেদিন প্রথমবারের মতো কক্সবাজার এসেছিলাম সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসবো। তানবীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হয়নি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলি বলে? এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বইয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তিস্বরূপ এটা তুমি কি বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ঘণ্টাখানেক ঘুরে ডিনার করে দুজন একটু রাত করে রিসর্টে ফিরেছে। আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে, আকস্মাৎ আবিরের নাম্বারটা চোখে পড়ল। আবির মৃদু হেসে আমার আবিরের পেছন থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে। মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলেও 50 বার কল দিয়েছে। হৃদকে বলা মাত্রই কক্সবাজার আসতে রাজি হয়ে গেছে। বন্যার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজোরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বন্যার আপু যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি যেতে পারছেন না। বন্যার বাসার সবাই রাজি হলেও বন্যা কক্সবাজার যেতে একদমই রাজি না। মেঘের অতিরিক্ত জোরাজুরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করা বন্ধ করে দিয়েছে। মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানবীর আর বন্যার কথা বলেই চলেছে। আবির অনেকক্ষণ যাবৎ ট্রাই করতে করতে এক সময় তানবীরের ফোনে কল ঢুকেছে। তানবীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত স্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আয়রিন, মিমরা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। তানবীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর তার ভাইও আসবে, এ আর কি। ঠিক আছে, রাখি তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ, আমাদের সাথে। মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ, তুই তো আসবি না। থাক তাহলে। তানবীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টায় রওনা দিবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইয়াকে কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচালো। মেঘ সহস্য বলে উঠল, আপনার মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি তার ইচ্ছা না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল, দেখো মেসেজে লেখা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচিরে ভুলে যেতে হবে। আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছু করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে 72 ঘন্টার মধ্যে সঠিক সমাধান না আসতে পারলে 72 ঘন্টা পর পরিবারের পছন্দ মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইয়াকে প্রয়োজন নেই তাহলে 72 ঘন্টা পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপন ভাবি হতে না পারলেও দূর সম্পর্কের ভাবি সম্মান মূল্যায়ন করব। আপনার জীবন আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না। তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটা বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সব কিছুই জানবে, কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলা মেটানো প্রয়োজন। মেঘ আকস্মাৎ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ। আমার আর ভালো লাগছে না।
আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষ করে বন্যার বোন রুমে আসছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদু স্বরে বলল, কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসায় কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ না, মেঘ আর ওর হাজবেন্ড দুজনেই খুব করে রিকোয়েস্ট করেছে, আব্বুর সাথে কথা বলেও রাজিও করিয়েছে। তোর এমন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি। রিদা, তোর যত খরচ লাগে সব এখান থেকে করিস। উঠে প্যাকিং কর। বন্যার শীতল চোখে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো? এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি, শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবেই মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানবীর, রিদ আর আরিফ বিপরীত পাশে। আসিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে রিদের সাথে টুকটাক দুষ্টুমি করছে। রিদ বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারো সাথে তেমন কথাই বলছে না, নির্বাক চোখে শুধু তানবীরকেই দেখছে। তানবীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল। দু একটা কথা বললেও বন্যার সাথে না কোনো কথা বলেছে আর না একবারের জন্য তাকিয়েছে। মেঘ আর আবির আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম, আইরিনরা নেমে ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানবীর নামতেই আবির এগিয়ে এসে তানবীরকে জড়িয়ে ধরল। তানবীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। মনের ভেতরের চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না। তবুও তানবীর মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আরিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলামো করছে, আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর রিদ টুকটাক কথা বলছে। রিদ এর আগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল, কার সাথে গিয়েছিল, এখানে কেন আসছে, সেসব নিয়ে গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আর ভাইয়ার মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে আমি ওনার সাথে রাগ দেখিয়েছি কেন? জানি না। এইদিকে আবির ও তানবীরকে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তানবীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানবীরের নিস্তব্ধতায় আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে গেলেও আবির আর তানবীর যায়নি। আবির তানবীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবুও আমি কারো সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস তুই খুব ভালো করেই জানিস। তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনও দুঃস্বপ্ন হয়েই থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলেই আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে আসছিলাম, কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। বন্যার চোখে আমি তানবীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে ব্যস্ততার 3 পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়েছে। আবির মৃদু হেসে বলল, এটা আর এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিষ্কর্মা আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে বলেছে কে? তানবীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল,
রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্ক কোথাও নেই। হৃদয়ে জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার ওপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ সে আমার বইয়ের ওপর ঝেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই, আর তোর কাছের মানুষ মেঘ। অধিকারবোধ না থাকলে কেউ কারো ওপর রাগ দেখায় না তানবীর। তুই খুব ভালোভাবেই জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে, সে তোকে বাস্তবতা নিয়েই জ্ঞান দিবে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না। তানবীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, এটা কি জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে, 5 থেকে 6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বলল? রিদ। বাহ, এখনই শালার সাথে এত মিল? এত মিলের কিছুই নেই, আসার সময় বলেছে তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করলো, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানবীর আবিরের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনো মনে দুটানা আছে? মনের কোণে অভিশঙ্কা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার ওপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথা সঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবেসে দিতে হয়। তানবীর ঢোক গিলে অক্লিষ্ট কণ্ঠে শোধালো, এখন আমার কি করা উচিত? আবির মেকি স্বরে বলল, সামনে সমুদ্র আছে, যা এক বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না প্লিজ। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছে করিস। যা ইচ্ছে? আবির আর চোখে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল, রিল্যাক্স। তানবীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও হাসলো। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেঘরে ঘুমাচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে তার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে উঠে। তার সংস্পর্শে পেলেই আবিরের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ে নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করল। মেঘ ঘুমের মধ্যে আটকে উঠেছে। কুণ্ঠায় চোখ মেলতে আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করল, ভয় পেয়েছ? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করল। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বোলাতে লাগলো। কিছু সময় নীরবতায় কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আঁচড় দিতে দিতে ডাকলো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে। কিন্তু? কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। এখন বলো আবির। আবির ভাই? আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙুলের নখ দিয়ে আবিরের বুকের ওপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতে আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের ওপর A+M লিখতে হবে না ম্যাডাম, এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলেছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির? গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে আসছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে আসছো। বলো আবির, এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগড়া থেকেও ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটল। আবির মৃদু স্বরে ফের বলল,
কি বলতে চাইছিলে বলো? আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম, আপনার রুমের দেওয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলসা। দিলসা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করায় সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না, তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তুলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমি দিলশা ডাকবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ঠ কণ্ঠে বলল, হ্যাঁ খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না, আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আর একটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন, দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসায় কেউ আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাহিরের কেউ বলেছিল? বাইরের মানুষ শুধু বাইরের নিউজ দিতে পারে, বাড়ির ভেতর কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিলেন। আব্বু? হ্যাঁ, কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজোরি করছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়েক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শোনোনি, সবই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরও আপনি এত ভীত ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানে এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাইরে থাকাকালীন হঠাৎ আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইয়াকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কি না। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বু মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল। তাই তখন বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে? আচ্ছা, এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়লেও পাশাপাশি দুটা রুমে দুই কপতির চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফায় হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানবীরের নাম্বার বের করে দুই একবার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানবীরও একইভাবে ছটপট করছে। ভোরে আলো ফোটার আগেই সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। তবে জান্নাত আর আসিফকে কেউই ডাকেনি। আবির আগেই বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করেই ডাকেনি। তানবীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরেই আসিফ আর জান্নাত আসছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম, বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো। এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই, তোরা নবদম্পতি, এখন সুযোগ তোদের লাগবে। আবির মেকি স্বরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরাই করে নিতে পারবো। এই জন্যই তো বাসর রাতে বউ নিয়ে পালাইছিস। আবির শব্দ করে হাসলো, সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা ভেজাচ্ছে, ঢেউয়ের গতিতে ছোটাছুটি করছে। আরিফ আর হৃদও তাদের সঙ্গ দিচ্ছে। আবির আর আসিফ তানবীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। একসময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকে, বন্যা দাঁড়াও। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় বলতে বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানবীরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানবীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানবীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেওছ। সেই সব কৈশোরের আবেগ ছিল। এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচুয়ার হয়েছে। তোমাকে তানবীর ছোট থেকে চিনলেও
কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি। যেদিন প্রথমবারের মতো ও তোমাকে নিয়ে ভেবেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত ও শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টায় আছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া, শুধু তোমার জন্য সেই লাইফস্টাইলে পরিবর্তন এনেছে। আমি এখন পর্যন্ত তানবীরকে কম করে হলেও 50টা ঘড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনোদিন ভুলেও একটা ঘড়ি পর্যন্ত পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সে ওই ঘড়িটা ঠিকই পড়েছে। এমন ছোটোখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথম প্রথম আমি ওকে বলে বলে সব কাজ করাতাম, এখন সে আমার থেকেও বেশি বোঝে। আমাদের বিয়ের ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানবীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা হয়তো আছে। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে। সেই দিনই রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বই কিনে পড়াশোনাও শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানবীরও নিজেকে সেভাবে উপস্থাপন করতে চেয়েছে। তবে প্রতিটা মানুষের আবেগ অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতি বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না, শুধু তানবীরের অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি। তানবীর যদি একবার বলে সে চাকরি ব্যবসা কিছুই করবে না, তবুও তাকে কেউ কিছু বলবে না। অন্ততপক্ষে আমি তো নয়ই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকায় নয়, বরং ওর নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা, তানবীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম, সবাই জানে আমার ছোটোখাটো বিজনেসের 70% শেয়ার আমার নামে। কিন্তু তারা কেউ এটা জানে না, এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানবীরের নামে, 20% মেঘের, 20% আমার, আর বাকি 10% মিমার আদির। এই কথা তানবীর পর্যন্ত জানে না। আমি কোনোদিন ওকে জানানোর প্রয়োজনও মনে করিনি। আমি তানবীরকে সব সময় সুযোগ দিয়েছি। ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানবীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায় প্রায় রাগারাগি করেন, কিন্তু মেঘ, আমরা দুইজনেই তানবীরকে পুরোপুরি সাপোর্ট করছি, যেন পড়াশোনা করে একটা জব নিতে পারে, তোমার ইচ্ছাকে প্রাধান্য দিতে পারে। তানবীর সব কিছু ছেড়েছে, সেই তুমিও যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? বন্যা ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল। উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির চেষ্টা করছেন, এগুলোর কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করেন না, এমন অগোছালো জীবনযাপনও পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছু করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। না, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানবীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ এখানে থাকুক। আবির ভুরু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন করে ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, প্রেসারটাও মনে হয় 20-তে নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগে আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। বন্যা একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানবীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিকমতো প্রপোজ করতে না পারলে আজকের পর থেকে আমার ভাবির দিকে ভুলেও তাকাতে পারবে না, এই আমি বলে রাখলাম। এই যে আমার উনি সাক্ষী। আবির নিরেট কণ্ঠে বলল, একদম ঠিক, আজকেই তোর জন্য লাস্ট চান্স। আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানবীর মলিন হেসে বলে উঠল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, একসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবে না, খিদায় বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তানবীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্র পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানবীর বন্যার পাশ ঘেঁষে দাঁড়াতেই বন্যা চমকে উঠে কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানবীরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তানবীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো,
নিষ্করুণ এই পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়েক্ট করে সেই রিয়েক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়া মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলা মেয়েটাও একটা সময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে ওভাবে রিয়েক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যিই দুঃখিত। মেঘের বিষয় বাসার সব বিষয় নিয়ে সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলছিলাম আমি কথা বলতে চাইছি না, তবুও আপনি জোর করছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম, আপনি সেটা না বুঝেও রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সবসময় দেখে আসছি আপনি খুব দায়িত্বশীল একটা ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সেই আপনি কিনা আমার সাথে এমন কাজ করলেন। মেঘের বিয়ের আগেও 2-3 দিন আমার কল রিসিভ করেননি, নাম্বার ব্লক করে রেখেছিলেন, এখন একদম বাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ, আমি সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনো এমন হবে না, সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর, আমার ওপর রাগ করে আমাকেই কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আমাকে এই সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলুন। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঠিকমতো কথা বলতে পারছে না। তানবীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে আকস্মাৎ এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে চুপ করো, কী সব বাজে কথা বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতে হয় আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব, তবুও তোমাকেই বিয়ে করব। এই তানবীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকব, পাষাণ হলেও তোমারই থাকব। বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানবীরের দিকে তাকিয়ে আচমকা তানবীরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় তানবীর কিছুটা ঘাবড়ে গেছে। আশেপাশে অবেক্ষণ করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখল। প্রথমবারের মতো তানবীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। তানবীরের হৃদয় স্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলো ধপধপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচুয়ার মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট বাচ্চার মতো তানবীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানবীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল, ভাবুক। বন্যা তানবীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যা হবে দেখা যাবে ভেবে তানবীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানবীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে, ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে গেছে। বন্যা বুঝতে পেরে তানবীরকে ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানবীর বন্যার পিঠ থেকে হাত সরাতেই ফুলগুলো দেখতে পেল। বন্যা তানবীরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল তোমাকে দেওয়ার জন্য। দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চান? তানবীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানবীরের জীবনে বন্যা এক এবং অন্যান্য নারী, দিলে তোমাকেই দিব, কিন্তু কথা হলো হাঁটু গেড়ে না দিয়ে এমনি এমনি দিলে কি তুমি রাগ করবে? না মানে আশেপাশে অনেক মানুষ আছে, হাঁটু পানিতে হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি শুরু করে তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে এমনি দিন। তানবীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতন। তুমি আমার চোখে মুগ্ধতার অনল, হৃদয়ের উষ্ণ প্লাবন, আমার ছায়াবৃত্ত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন তুমি, আমার ছন্ন ছাড়া জীবনের সুনিপুণ নাটাই।
এই বিস্তৃত জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, যত ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসা জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানবীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানবীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো, না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব মানে? তানবীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দুপা করে পেছাতে পেছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি।